হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তবে আমি একটু খারাপ রয়েছি, যেই কারণে আজকে এখানে আসা। দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই এটা একটা হসপিটাল। তো আজকের এই ছোট্ট ব্লগে আমি তোমাদেরকে আমার হেলথ আপডেট দেবো, কি ইস্যু হয়েছে যার কারণে আজকে তোমরা আমাকে হসপিটালের বেডে এইভাবে দেখছো। তো তার জন্য অবশ্যই ব্লগটা শেষ অবধি দেখো আর প্রে করো যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। তো সবার প্রথমেই তোমাদের সকলকে জানাই হ্যাপি বিশ্বকর্মা পূজা, কারণ কি আজকে 17th অফ সেপ্টেম্বর, আজকে বিশ্বকর্মা পূজার আজকের দিনেই আমাকে এইভাবে তোমরা দেখতে পাচ্ছ। আর আমার সোনা পাপাকে দেখতে পাচ্ছ বিশ্বকর্মা পূজাতে ঘুড়ি ওড়াচ্ছে দিদান আর নানায়ের কাছে। মা আর কাকাই ওকে সামলে রেখেছে এই দুটো মানুষের কাছে। দুটো মানুষের থেকেও বড় কথা, কাকার কাছেও বিশেষ করে থাকতে বেশি পছন্দ করে। তো কাকা সমস্ত কাজকর্ম ফেলে ওকে মানে দেখার দায়িত্ব নিয়েছে, কারণ কি আমি নেই, ও তো সর্বক্ষণ মাকে খোঁজে না, এবার আমাকে পাচ্ছে না, তো সাবস্টিটিউট হিসেবে কাকা রয়েছে। তো এখনও খুব মানে মজা করে ঘুড়ি ওড়াচ্ছে, তাই একটু হলেও আমার অ্যাবসেন্সটা হয়তো একটু ভুলে থাকতে পারছে। অ্যাকচুয়ালি কুট্টুসকে ভীষণ দেখতে ইচ্ছা করছিল আমার, আর ও কী করছে সেটাও জানতে ইচ্ছে করছিল। তো সেই কারণেই অরিকে বললাম একটু ভিডিও কল করো। তো ভিডিও কল করেছে আর আমি একটু আড়াল থেকে ওর একটু মুখটা দেখে নিলাম। তো যাই হোক, চলো এবার বলি কেন আজকে তোমরা আমাকে এইভাবে দেখতে পাচ্ছ আর কোথায় বা আছি আমি এখন। তো আমি আছি পিয়ারলেস হসপিটালে। আমার রিসেন্টলি গল ব্লাডার স্টোন ধরা পড়েছে, আর সেটারই অপারেশনের জন্য আজকে আমি এখানে রয়েছি। খুবই মাইনার একটা অপারেশন, তোমরা সবাই জানো, বাট স্টিল আমি যেহেতু ভীষণই ভীতু, ইনজেকশন দেখলে এখন আমার চোখে জল আসে, তো সেই কারণে এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার, ভীষণ ভয় লাগছিল। আর আমাকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য রেডিও করে ফেলেছে, দেখতে পাচ্ছ এটা ওটিরই গাউন। তো যেহেতু আমাকে 12টা নাগাদ ওটির টাইম দেওয়া হয়েছিল, তো সেই মতনই 11:40 করে ওরা আমাকে ওটিতে নিয়ে গিয়েছিল, কারণ ওখানে বেশ কিছু ফর্মালিটিস রয়েছে এবং ওটির জন্য আমাকে রেডি করারও ব্যাপার ছিল, তো একটু আগেই নিয়ে গিয়েছিল। আর ওটি থেকে আমাকে বের করেছিল মেবি 1:25 নাগাদ। নার্সরা সিস্টার্সরা ওনারাই বলছিলেন কি ওটি হয়ে যাওয়ার পরেও 30 to 45 মিনিটস ওরা আন্ডার অবজারভেশনের রাখে, প্লাস সেন্স যতক্ষণ না ফেরে ততক্ষণ ওরা তো আর বেডে দিতে পারে না। তো সেই রকম একটা মানে আন্ডার অবজারভেশন আমি ছিলাম হয়তো ওটিতে, ওই কারণে এতটা সময় লেগে গেছে। আমাকে তো জেনারেল অ্যানাস্থেশিয়া দেওয়া হয়েছিল, পুরোপুরি সেন্সলেস করা হয়েছিল। তো যখন আমার সেন্সটা ফিরে এসেছে আমি কিন্তু চোখ খুলতে পারছিলাম না কিছুতে। আমার আশেপাশে কে কি কথা বলছে আমি আঙ্গুল নাড়তে পারছি। আমার এটাও মনে আছে যখন ওটির বেড থেকে নর্মাল ট্রলির মধ্যে তুলছিল, আমাকে বলছিল কোমরটা তুলতে, আমি সেটা তুলেওছি, কিন্তু আমি কোনো মতে চোখটা তাকাতে পারছিলাম না আর কথা বলতে পারছিলাম না, মুখ খুলতে পারছিলাম না। বাট অলরেডি আমার তখন সেন্স এসে গিয়েছিল, এতটুকু আমার মনে রয়েছে। তো সেই অবস্থাতেই নিয়ে এসে আমাকে বেডে রাখা হয়েছে এবং আমি একেবারে পুরোপুরি সুস্থ ফিল করছিলাম, কোনো পেন বলো বা কোনো কিছুই ফিল করতে পারছিলাম না। মানে জাস্ট অ্যানাস্থেশিয়াটা দেওয়া হয়েছিল মুখে, মানে অক্সিজেন মাস্কের মতন দেওয়া হয়েছিল। 3-4 বার আমি টানলাম যেই শ্বাসটাকে, তারপরেই আমার আর কিছু সেন্স নেই। তারপর যখন আমার ঘুম ভাঙলো মনে হলো একটা ঘুম থেকে উঠেছি, এরকম একটা ব্যাপার। তো সাকসেসফুলি ওটিটা হয়ে গিয়েছিল। আর আমার পেটে কি ছিল সেটা তোমরা দেখো, কি বড় একটা স্টোন। আর এই স্টোনটা হলো মোবাইল ক্যালকুলাস মেডিকেল টার্মে স্টোনকে বলা হয় ক্যালকুলাস, আর মোবাইল মিনস এটা মুভেবল। হ্যাঁ, এটা ঘুরতে থাকে। স্টোন যেরকম নর্মালি আমরা জানতাম যে এক জায়গায় স্থির থাকে, এটা কিন্তু ঘুরতে থাকে। তো ওই কারণে যখন আমার ইউএসজি করা হয়েছিল হোল অ্যাবডোমেন, তখন এটার না সাইজটাকে মেজার করা যায়নি। যখনই মানে ফটো ক্লিক করা হচ্ছিল বা কিছু, সেই সময় ওটা মুভ করে যাচ্ছিল। তো সেই কারণে আমার স্টোনের সাইজটা তখন জানা ছিল না। তো আফটার ওটি তখনও আমরা জানতাম না। তো আমার নন্দাই ওটাকে ল্যাবে নিয়ে গিয়ে মানে একটা ফটো তুলে নিয়ে গিয়ে দেখিয়েছে। তো দেখানোর পর যা মানে বুঝতে পারলাম সেটা হচ্ছে, শুনলাম নাকি 2 to 3 সেন্টিমিটারের মতন সাইজ রয়েছে। ভাবতে পারছো কত বড় একটা স্টোন এতদিন ধরে পেটে ছিল। ঠিক কতদিন ধরে ছিল সেটাও আমি জানি না, মানে ওর ছড়ি তোর বিয়ে এরকম একটা ব্যাপার আছে না, সেরকম 1 সপ্তাহের মধ্যে টেস্ট করা হলো, তার মধ্যেই মানে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট না হলো, উনি দেখলেন, পরেই ডেট দিয়ে দিলেন। মানে 1 সপ্তাহের মধ্যে পুরো সমস্ত কিছু ডান হয়ে গেল। মানে হুট করে কী থেকে কী হয়ে গেল আমরা নিজেরাও বুঝতে পারলাম না। তো ভালোই হয়েছে, বেশি দেরি করলে পরে সেটা হয়তো আরও বাজে রকম আকার নিত, কারণ কি আমাদের গল ব্লাডারটাই এতটা ছোট সাইজ, তার মধ্যে এত বড় একটা সাইজ অকুপাই করে রয়েছে। তার মানে বুঝতেই পারছো যে কতটা হেলথ ইস্যু আসতে পারতো যদি আমরা মানে এটাকে না ধরতে পারতাম। তো সব কিছু ভালোই ভালোই হয়ে গেছে, এটাই রেহাই।
তো যাই হোক, এই তো ছিল ওটির কথা। আর আফটার ওটি কী হয়েছিল সেটাও তোমাদেরকে বলি। আমাকে তো সকালে লাস্ট 7টার মধ্যে জল আর 1 কাপ চা, 2টো বিস্কিট এরকম খেতে বলেছিল। 7টার পর কোনো রকমের জল খাওয়া যাবে না, এটাই বলে দিয়েছিল। তো সেই মতনই আমি করেছিলাম। আর আফটার ওটি নার্সদের ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে 7:30 নাগাদ আমাকে জাস্ট 2 চামচ জল দেওয়া যাবে। আর সন্ধেবেলায় ডক্টর এসে চেক আপও করে গিয়েছিলেন এবং উনি বলেছিলেন কি লিকুইড হিসেবে একটু লাল চা খাওয়া যেতে পারে। তো লাল চা দেওয়া হয়েছিল, বাট লাল চায়ের ফ্লেভারটা আমার এতটাই কেমন লাগছিল, মানে বমি চলে আসছিল। 2-3 সিপ নেওয়ার পরে আমার মানে বমি চলে আসছিল বলে আমি আর খাইনি। কারণ কি, যদি বাই চান্স বমি হয়ে যায়, পেটে খিচফিচ লেগে যায়, তো ওটা আবার হিতে বিপরীত হয়ে যাবে। তো সেই কারণে চাটা আমি আর খাইনি। তারপর ডক্টর বলে গিয়েছিলেন কি লাইট খাওয়ার হিসেবে মানে লিকুইড ডায়েট রাতে পাবে। তো আমাকে স্যুপ দিয়েছিল, দেখতেই পাচ্ছ স্যুপটা। এটা স্যুপ না কি ডাল ছিল, মুগ ডাল না মুচুরি ডাল আমি জানি না, এত বেকার লাগছিল খেতে। হ্যাঁ, রোগীর পথ্য হিসেবে একেবারে পারফেক্ট খাওয়ার ছিল, বাট আমার একদম ভালো লাগছিল না খেতে। কোনো রকম জোর করে এই 2টো বাটির মধ্যে থেকে ছোট বাটিটার হাফের একটু বেশি খেয়েছি। মানে অনেক, মানে কি বলবো, গোটা দিন যেহেতু খাওয়ার কিছু পড়েনি, তো সেই হিসেবে খেয়েছি। আর স্যালাইন তো প্রচুর পরিমাণে টেনেছি, সারা বছর যে জল খাই না সেই হিসেবে বোতলের পর বোতল স্যালাইন চলেছে। তো এই ছিল ওটির গোটা দিনের স্টোরিটা। এরপর নেক্সট ডেতে একেবারে ভোর ভোর, মানে ওই ধরো 5:30 নাগাদ আমাকে আয়ামাসি ডেকে তুললো। কারণ কি, ওদের ডিউটি আওয়ার্স তো শেষ হয়ে যাবে না, হ্যান্ড ওভার দেবে। তো সেই কারণে তার আগে সমস্ত পেশেন্টদেরকে ক্লিন করে দেওয়ার ওদের একটা মানে কাজ থাকে। তো সেই মতোই আমাকে গা স্পঞ্জ করে দিয়েছে, ড্রেসগুলো চেঞ্জ করে দিয়ে, বেডশিট পাল্টে দিয়ে খুব সুন্দরভাবে ওরা টেক কেয়ার করেছে। মানে এত ভালো লেগেছে। ওখানে নার্স বলো, সিস্টার বলো, যত আয়ামাসিরা ছিল, তো এত ভালোভাবে কথা বলছিল। ওদের বিহেভিয়ার এত ভালো, এতটুকু ইরিটেট হচ্ছিল না। মা মা বলে কত সুন্দর করে মানে টেক কেয়ার করছিল, ভীষণই ভালো ছিল, খুব ভালো লেগেছে এই ব্যাপারটা। তো ওটির দিন থেকেই আমার কোনো ইস্যু হচ্ছিল না, তোমাদেরকে আগেই বলছিলাম। আমি নিজেই এপাশ ওপাশ ফিরতে পারছিলাম। ইনফ্যাক্ট আমি ওয়াশরুমে পর্যন্ত যেতে পারবো এটা মানে ফিল হচ্ছিল, বাট ওরা বারণ করলো, সেই কারণে সেই দিন আর উঠে হাঁটিনি। নেক্সট ডে সকাল থেকেই আমি কিন্তু একেবারে নিজের পায়ে হেঁটে চলে বেরিয়েছি, নিজে গিয়ে ওয়াশরুম ইউজ করেছি। আর একা একা দেখতেই পাচ্ছ ব্রাশও করে নিয়েছি। এরপরে 7:15 নাগাদ চলে এসেছিল চা। আর যেহেতু আমি ডায়েটিশিয়ান ম্যামকে বলে দিয়েছিলাম মানে দুধ বা হেলথ ড্রিঙ্ক কোনো কিছু আমি খাবো না, আমি খাই না, আমার ভালো লাগে না, তো সেই কারণে চাটাও পর্যন্ত আমাকে লাল চাই দিয়েছিল। আর আমি দুধ চা এখন খাইও না, তো সেই হিসেবে লাল চা ঠিকই আছে। বাট ওই যে সেম ইস্যু, লাল চায়ের ফ্লেভারটা আমার একদম কেমন লাগছিল। তো সেই কারণে জাস্ট বিস্কিটটা 2টো খেয়ে নিয়েছিলাম, আর লাল চাটা অল্প একটু, হাফ কাপেরও একটু কম খেয়েছিলাম। আর বাই দ্য ওয়ে, এটা তো আমি কোনো রকম মানে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না যে ব্লগ করব বা ভিডিও করব। কারণ কি, একেতেই অপারেশন নিয়ে আমি এতটাই প্যানিকড হয়েছিলাম, ভীষণ ভয় পাচ্ছিলাম। তার উপরে কুট্টুসকে সামলানোর জন্য মা আর কাকাকে ঘরে থাকতে হয়েছে, সেই কারণে মাকেও পাশে পাইনি। তো প্রচণ্ড পরিমাণে মানে ভয়ে পেয়েছিলাম। তো সব কিছু হয়ে যাওয়ার পর যখন মানে সুস্থ ফিল করছিলাম, তো সেই কারণে ভাবলাম যে টুকটাক একটু ক্লিপ নিয়েই রাখি, বাই চান্স যদি ভয়েস ওভার দিয়ে কোনোভাবে একটুখানি ভিডিও বানাতে পারি। তো সেই কারণেই আজকে এটা পসিবল হয়েছে, ভয়েস ওভারের থ্রু তোমাদের সঙ্গে শেয়ার করছি ওটির এক্সপিরিয়েন্সটা আমার। সেকেন্ড টাইম ওটি এক্সপিরিয়েন্স, ঠাকুরের কাছে প্রে করি যেন আর কোনো দিন এই ধরনের কোনো রকমের মানে ওটি রিলেটেড বা কোনো এই হসপিটাল বা এইসব মেডিকেল রিলেটেড ইস্যুতে আর না পড়তে হয়। একদম একদম ভালো লাগে না, বিশ্বাস করো, ভীষণ ভয় পাই আমি এইগুলো। 8:30 নাগাদ আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আর ব্রেকফাস্টে আজকে আমার ছিল ছানা, এদিকে রয়েছে সুজির উপমা, আর সাথে রয়েছে ফ্রুট হিসেবে একটা বানানা। তো ব্রেকফাস্ট সেরে আমরা সবাই রুমে যেই কয়জন ছিলাম একটু গল্প করছিলাম। তো আমাদের রুমের মধ্যে আমারই এজটা সব থেকে কম ছিল, তারপরে আরেকজন ছিলেন, কিন্তু তিনিও বেশ মানে মধ্যবয়সী একজন মহিলা ছিলেন। বাকি যারা ছিলেন তারা একেবারে বৃদ্ধা। আর ওনাদের মধ্যেই একজন ছিলেন ভীষণ স্মার্ট, উনি 83 মেবি উনি বলেছিলেন ওনার এজ। তো এত স্মার্টলি উনি কথা বলছেন, ভীষণ ভালো লাগছিল। ওই করে বেশ সময়টা কেটেই যাচ্ছিল। আর এরই মাঝে মাঝে বিভিন্ন ধরনের ইনজেকশন টেস্ট করছিলাম। তো পেন কিলার দিয়েছিল ওই স্যালাইনের মধ্যে, তো ওটা এত পরিমাণ ব্যথা করছিল। আগের দিন কারো যখন সন্ধ্যেবেলায় ওটা চালাচ্ছিল তখন না মানে যে শিরার মধ্যে দিয়ে যাচ্ছে, মানে পুরো মনে হচ্ছে না বিষ ঢুকছে হাতের মধ্যে, এত পেন হচ্ছিল। তো সেই কারণে এই যে আইস ব্যাগটা হাতের উপরে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এইভাবে ইনজেকশন খেতে খেতেই সময় হয়ে গেছিলো লাঞ্চে। 12:30 নাগাদ আমাদেরকে লাঞ্চ সার্ভ করে দিয়েছিল। লাঞ্চে আমাকে দেওয়া
দেওয়া হয়েছিল গলা ভাত, মেবি অপারেশন হয়েছে বলে একদম যাতে তাড়াতাড়ি করে হজম হয়ে যায় সেই কারণেই হয়তো এরকম গলা গলা ভাত দিয়েছে, ফেনা ভাত টাইপের। আর সাথে রয়েছে লাউয়ের তরকারি, পাতলা করে ডাল, মুসুরির ডাল আর মাছের ঝোল। এই যে মাছের ঝোল বলো ডাল বলো এগুলো শুধুমাত্র মনে হচ্ছে নুন আর হলুদ দিয়ে জল দিয়ে ফুটিয়ে দিয়ে দিয়েছে, এতটুকু কোনো মশলা নেই, কিচ্ছু নেই, মানে পারফেক্ট একদম রোগীর জন্য মানে বেস্ট খাবার। বাট আমার একদমই ভালো লাগছিল না, শুধু ভালো লাগার মধ্যে লেগেছিল চাটনিটা, জানি না কি দিয়ে করা ছিল, আম তো মনে হয় না ছিল, মেবি পেঁপের চাটনি হতে পারে। আর এর সঙ্গে যেই দুটো জিনিস দিয়েছিল সেটা দেখে আমি একটু আতকে উঠেছিলাম, এক হচ্ছে পাতিলেবু আর দুই হচ্ছে টক দই। তো যখনই বক্সটা ওপেন করা হয়েছিল আমি আগেই বলেছিলাম পাতিলেবু দিয়েছে, এটাকে আমি খেতে পারবো? তো ওখানে যে সিস্টার ছিলেন তো উনি বললেন কি যখন তোমাকে দেওয়া হয়েছে তার মানে নিশ্চয়ই খেতে পারবে বলেই দেওয়া হয়েছে। তো সেই হিসেবে আমি নিশ্চিন্ত হয়ে সবটা খেয়ে নিয়েছিলাম। আর এরই মধ্যে অরিও চলে এসেছিল, দেখতেই পাচ্ছ ওর সাথে বসে গল্প করতে করতে আমি লাঞ্চটা করছিলাম, কারণ কি আমার ডিসচার্জের টাইম হয়ে গেছিলো। তো অ্যাট দ্য সেম টাইম ওখানে প্যারালালি বিভিন্ন ধরনের প্রসিডিওর চলছিল ডিসচার্জের জন্য। দেন সব কিছু প্রসিডিওর হয়ে যাওয়ার পরে আমরা ওই মেবি 3:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। তো ওখান থেকে ক্যাব বুক করে অরি আমাকে নিয়ে ডিরেক্ট বাড়ি চলে এসেছিলো। আমি বাড়িতে সবাইকে বারণ করেছিলাম যে ওই দিনকার আর আমাকে মানে ভিজিটিং আওয়ার্সেও দেখতে যাওয়ার কোনো দরকার নেই, আমি একদম ঠিকঠাক রয়েছি। আর বাবাকেও ব্যতিব্যস্ত হয়ে আমাকে নিতে আসারও কোনো দরকার নেই, কারণ আমি একদম ঠিকঠাক আছি, আমি ইজিলি যেতে পারবো। আর আসার পরে কুট্টুস আমাকে দেখে মানে আমি ওরই রিয়াকশানটা দেখতে চেয়েছিলাম যে কি করে, মানে ওর যে রিয়াকশানটা দেখেছি একটা মিক্স টাইপের রিয়াকশান, মানে ও কাঁদবে না হাসবে মাম্মামকে দেখে, মানে ওটা দেখে আমারই এত কষ্ট হচ্ছিল। সেই আমার হাত ধরে আমাকে ঘরে ঢোকাচ্ছে, আর তারপরে আমি যখনই বলেছি দেখ বাবা আমার হাতের মধ্যে ডাক্তার ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, সেইটা দেখে ও মানে ও তো আমার এতটুকু ব্যথা বা কষ্ট কিছু সহ্য করতে পারে না। তো যেই দেখেছে মামামের হাতের মধ্যে ইঞ্জেকশন ওরকমভাবে ব্যান্ডেজ বাঁধা রয়েছে, ও দেখে কি করবে, রেগে মেগে না কি কষ্ট পেয়ে, মানে সব একটা বললাম না মিক্স রিয়াকশন হচ্ছে, আমার হাত থেকে বারবার চেপে ধরছে ওই জায়গাটাতে, ব্যান্ডেজের জায়গাটাতে। মানে ও অ্যাকচুয়ালি আমাকে ব্যথা দিতে চাইছিল না, বাট ওর মধ্যে যে অভিমান, ওর মধ্যে যে রাগ, দুঃখ, কষ্ট, ভয়, সবার সামনে এটা আমি বলছি, সেই একটা লজ্জা, সব মিলিয়ে যে ও কীভাবে রিয়্যাক্ট করবে সেটা ওর রিয়াকশানটা এইভাবেই বেরাচ্ছে যে আমার হাতটাকে চেপে ধরবো। নিজেও বুঝতে পারছে না যে আমি কি করছি বা কি না করছি। তো তারপরে ঘরে ঢোকার পরে ও আমাকে মানে পাগলের মতন করছে। আমি সেই মানে আশাটা থেকে আমাকে মানে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে, বারবার কোলে উঠতে চাইছে, একটু আদর খেতে চাইছে, এই রকম করছিল। তো যাই হোক, তোমাদেরকে তো বললাম যে আমি ব্লগ করব বলে এরকম কিছু ভেবে রাখিনি, তো সেই কারণে মানে এনাফ পরিমাণ ভিডিও ক্লিপস বলো বা ফটো ছিল না, সেই কারণে ওই পার্টিকুলার যেই কটা জিনিস ছিল, যেই কটা ফটো ছিল সেগুলোকেই মানে বাড়িয়ে ছাড়িয়ে আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে। আর আজকের এই ব্লগটা আমার সোনা বাবার কিছু মিষ্টি মিষ্টি কথা দিয়ে এন্ড করছি। হ্যালো গাইস। আচ্ছা বাবা, মাম্মাম ছিল না যে তোমার ভালো লাগছিল? মাম্মাম থাকলে ভালো লাগে নাকি না থাকলে ভালো লাগে? না থাকলে ভালো লাগে না। না থাকলে ভালো লাগে না। তুমি আমাকে কি মিস করেছিলে এই কয়দিন? হ্যাঁ। কতটা? অনেকটা। অনেকটা। খারাপ লাগছিল তোমার মাম্মাম ছিল না বলে? হ্যাঁ। কষ্ট পেয়েছো? হ্যাঁ। ওরে বাবালে, তাহলে কি আবার যাবো এরকম চলে? না যাবো না তো। তাহলে একটা হাম্পু দাও বাবা আমাকে। তোমার ছোনা বাবা, আর কোথাও যাবো না বাবা তোমাকে ছেড়ে, তোমাকে আমিও অনেক মিস করেছি। ওই তো বাবা আমার ছোট বাবা, খুব কষ্ট পেয়েছে আমার সোনা, অনেক অভিমান জমেছিল, সেগুলো এখন ক্লিয়ার করলো। ঘরে কেউ ছিল বলে পাগলামি করছিল, শেয়ার করতে পারছিল না, সব বের করে দেওয়া হয়েছে ঘর থেকে। এখন আমি আমার সোনা দুজনেই ঘরের মধ্যে, না বাবা? তাহলে তোমার কোনটা ভাল লাগে? তোমার সাথে মাম্মাম থাকলে ভাল লাগে নাকি না থাকলে? না না থাকতে ভালো লাগে না তো, তুমি থাকতে ভালো লাগে। তুমি থাকলে ভালো লাগে। আচ্ছা বাবা, তাহলে মাম্মাম থাকলে তো তুমি মোবাইল ফোন দেখতে পারো না, দুষ্টু করতে পারো না, তখন তাহলে তাও ভাল লাগে? ছোঁয়া বাবা।